সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আজকে আমাদের দুইজন অতিথির সঙ্গে আগে পরিচয় করে দিই। আমাদের অতিথি হচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একাধিক পরিচয় আছে, একটাই বললাম, এখন সময় কম। তারপর নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN 24। ধন্যবাদ নাজমুল আশরাফ, আপনাকেও ধন্যবাদ। আজকে দিনের খবর কিন্তু একটাই, যেটা হলো সংবিধান সংশোধন মানে কি হয়েছে, যেটা আপনারা জানেন। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল, আর ফিরল মানে তত্ত্বাবধায়ক সরকার। কিভাবে দেখছেন? এখানে কি শেষ, না আরো নতুন কিছু আছে? তত্ত্বাবধায়ক সরকার ফিরল, গণভোট ফিরল, আবার আপনার আর্টিকেল 7A 7B, মানে যদিও এটা খুব আমার কাছে ক্লিয়ার হয়নি, বলছে যে অবৈধভাবে বা অন্যভাবে যে ক্ষমতা দখলের প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেইটা বাতিল হয়েছে, এবং 7B এবং 7B মানে কি আলাদা করে 7B বাতিল, কিন্তু ওটা এত বিশাল ব্যাপার ওর মধ্যে যে আমার সেটা মনে হয়। কিন্তু বলছে তো যে রায়টা হয়েছে আংশিক, তার মানে এইটা কি আরও নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায়টা আসে না, রাইট ইয়ে হবে, সেটা দেখার আগে পর্যন্ত পরিপূর্ণভাবে বলা যাবে না। কিন্তু যতক্ষণই পর্যন্ত রায়টা স্পষ্ট করে বলেছেন, আমি তো মনে করি যে এগুলো আমাদের এত বছরের আন্দোলনেরই বিজয় হয়েছে একটা, কারণ এগুলো আমরা সবাই চাইছিলাম এরকম করে, এবং শেষ পর্যন্ত কোর্টে যেতে হলো। যদিও রায় তো ধরেন জাজমেন্ট দেওয়ার একটা অবজারভেশন দেওয়া হয়, সেই অবজারভেশন বা অন্য কিছু দেখার কোনো সুযোগ নাই। কিন্তু এইটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সেটা ছিল সর্বসম্মত, সব পার্টি মিলে করেছিল, এইরকম আরবিট্রারিলি এটা করাই উচিত হয় নাই। সেদিক থেকে আমি মনে করি এটা একটা ভালো রায় হয়েছে। তবে আমার নিজস্ব একটা বোধ এরকম হয়েছে, সেটা আমি বলি, মানে দর্শকদের জন্য আমি মনে করি বলাটাই ভালো। কারণ এখন তো ওই যে ডক্টর ইউনূস যেমন বলেন না, যে যা মনে হয় বলেন, কোনো মেলাই নিয়ে বললেন না, যাতে এটা একটা পোলেমিক্স তৈরি করতে পারে। সেই অর্থে আমার মনে হয়েছে যে প্রথম যেরকম করে সংবিধান সংশোধন কমিটি বলেছিল, কমিশন বলেছিল, বা অনেকেই বলছিল যে নতুন সংবিধান করবে বা সব বদলে ফেলবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান রাখছেন ততক্ষণ পর্যন্ত ধারা ৭ ক খ তো মানতে হবে আপনাকে, মানেন যদি তাহলে ওটা হাত দিতে পারেন না। অতএব আগে এই রায়টা সম্ভবত এই একটা বিবেচনাতেও দেওয়া হয়েছে যে এটা যদি এখন বাতিল করা হয় তাহলে আপনি সংশোধন করতে পারেন, যা খুশি তাই করতে পারেন। এখন তো প্রায় সমস্ত ডিবেটেবল ইস্যুগুলোই উপরে রয়েছে, ইভেন জাতির পিতা বলেন, তারপরে আপনার এই যে মূলনীতি, তারপরে যেটাকে বেসিক্স বলা হয়েছে, ৭ই মার্চের ভাষণ, ৪ মূলনীতি, সব কিছুর উপরেই এখন আপনি ওপেন আছেন। এই দিক থেকে যেহেতু সংবিধানকে আপনি একটা স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর উপযোগী করে গড়ে তুলতে চান, এটা প্রায় খোল নলচে পাল্টাবার মতো বিষয়। নতুন সংবিধান না হোক, নতুন করে না লেখেন, কিন্তু এটা অনেক নতুন অবয়ব পাবে, এবং ৭-এর ক খ বাতিল হওয়ার পরে যদি ব্যাখ্যা পরে দিক, অনেকগুলো বিষয় এরকম করে ওপেন হয়ে যাচ্ছে, যাতে যারা এই বিতর্কে অংশ নেবেন তারাও খুব মুক্তভাবে অংশ নিতে পারবেন। এই একটা সুযোগ তৈরি হইল। সেদিক থেকে আমি মনে করি এটা একটা যুগান্তকারী রায় হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে নাজমুল আশরাফ। জি, নিশ্চয়ই যুগান্তকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এর মধ্যে যেটা আলোচনা হলো, পুনরাবৃত্তি করছি না, যে পূর্ণাঙ্গ রায় আসা, আবার এটা রিভিউ পিটিশন করা হয়েছে, ফলে আদালতের কাজটা শেষ হওয়ার পরেও কিন্তু এই সব কিছু নিষ্পত্তি হয়ে যাচ্ছে না, কারণ এগুলো সব সংসদের ব্যাপার, এবং রাজনৈতিক সিদ্ধান্তের জন্য কিছু বিষয় রেখে দেওয়া হয়েছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও যদি আদালতের প্রক্রিয়াটা শেষও হয়, তারপরেও কিন্তু এখনই তত্ত্বাবধায়ক সরকার আমরা পাচ্ছি না। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে না, কারণ সংসদ থেকে জিনিসটা এসেছে, তারপর আদালতে এসেছে, ফলে সংসদেরই এখতিয়ার সংবিধানের এই সংশোধনীগুলো করা, যেমন করে এই ৫৫ সংশোধনী করা হয়েছিল। ফলে আগামী নির্বাচন এরকম সরকারের অধীনে হচ্ছে না, এটা নিশ্চিত। এখন যে অন্তর্বর্তী সরকার তাদের অধীনে হচ্ছে, এবং আগামী সংসদ আবার যখন এই আদালতের রায়ের প্রেক্ষিতে যে রায়গুলো আদালত দিয়েছে, যে বিষয়গুলো সংসদের উপর রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ছেড়ে দিয়েছে, এই সব কিছু
নিয়ে যখন আগামী সংসদ সিদ্ধান্ত নেবে তখন একটা পূর্ণাঙ্গ রূপ আসবে। তবে পঞ্চদশ সংশোধনীর তো অনেকগুলো দিক আছে, অনেকগুলো বিতর্ক আছে, দিক নিয়ে বিতর্ক আছে, মাহমুদুর রহমান মান্না ভাই অলরেডি বলছিলেন। সেখানে যে বিষয়গুলো আসলে কোনো আদালতেরই বিষয় না, সংবিধানের বিষয় না, রাজনৈতিক সিদ্ধান্ত যেটি সংবিধানের মাধ্যমে হতে পারে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হতে পারে, সেই বিষয়গুলোকে আদালতে নিয়ে যাওয়াটাই তো ছিল একটা মানে খারাপ কাজ। এবং বিগত সরকার আমরা দেখেছি বহু কাজ যেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে, আইনি সিদ্ধান্ত হতে পারে, সংসদের ব্যাপার হতে পারে, সব কিছুকে আদালতে নিয়ে গিয়ে নিজেদের পছন্দ মতো আদালত ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে জায়েজ করে সর্বোচ্চ আদালতের স্বীকৃতি নেওয়ার একটা চেষ্টা, সেইভাবে এই কাজটা হয়েছে। ফলে ওই চর্চা থেকে বেরিয়ে আসার জন্য যত সংস্কারের কথা বলা হচ্ছে, বিচার বিভাগীয় সংস্কার থেকে শুরু করে সংসদের, নির্বাচনের, প্রশাসনের সব কিছু হয়ে গেলে পরে হয়তো সেই ধরনের চর্চা সব কিছু আদালতে ঘাড়ে রেখে করা সেটা হয়তো হবে না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে ভালো নির্বাচন হয় না এটা বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে। এই ব্যবস্থার জন্য গত 16 বছর টানা আন্দোলন করেছে বিরোধী দল, বিএনপি, জামাত সহ সবাই। সেটি যেমন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আবার আদালত, সংসদ, সরকার, রাষ্ট্রের যে প্রধান 3 অঙ্গ, এই 3 অঙ্গের ইখতিয়ার, কর্তৃত্ব এবং ওভারল্যাপ করা বা এক অঙ্গ আরেক অঙ্গের উপরে প্রভাব বিস্তার করা, আমরা তো দেখেছি 3 অঙ্গ মিলেমিশে একাকার ছিল। এবং এই 3টি অঙ্গ, 3 অঙ্গের 3 জন প্রধান, এর সব কিছু একজনের ইচ্ছার উপরে নির্ভর করত। তিনি যা চাইতেন, যা বলতেন তাই হতো। ফলে গোটা রাষ্ট্র ব্যবস্থা যে এককেন্দ্রিক, একজনের হাতে একনায়কতান্ত্রিক ছিল, সেটা দূর করা হবে এসব সংস্কার, বিধিবিধান পরিবর্তনের মাধ্যমে এবং আগামী সংসদে সংবিধান থেকে শুরু করে আরও বিভিন্ন আইনকানুন সেগুলো করার মাধ্যমে। কিন্তু জাতীয় ঐক্যমত্য ছাড়া বা রাজনৈতিক একটা বড় অংশকে, সেটা যারাই হোক, বাদ দিয়ে যখন আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কিছু করবেন, এইসব সংশোধনী বা আরও অনেক কাজ যেগুলো সঠিক না, সংবিধান সংশোধন থেকে শুরু করে আইন কানুন, এগুলো তো বিগত সরকার সংসদের সংখ্যাগরিষ্ঠতা জোরেই করেছে, কিন্তু সেগুলো তো সঠিক ছিল না, রাজনৈতিকভাবেও সঠিক ছিল না, অনেক ক্ষেত্রে আইনগতভাবেও সঠিক ছিল না, বাংলাদেশের বাস্তবতায় সেগুলো সঠিক ছিল না। ফলে আগামী সংসদ যা কিছু করবে সেখানে জাতীয় ঐক্যমতের প্রতিফলন কতটা থাকবে সেটি হচ্ছে প্রশ্ন। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। আমার 2টো প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, ভবিষ্যৎ নির্বাচনটা, মানে এইবারে যে নির্বাচনটা 2025-এর শেষ অথবা 26-এর শুরুতে হওয়ার কথা, সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার থাকছে না, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা হবে। বিচারপতি শাহাবুদ্দিনের অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র ছিল, আজকের যে সরকারের এই চরিত্রের মধ্যে মানে গুণগত এবং মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্যটা এরকম যে ছাত্ররা তখন নিয়োগ দেয়নি, দিয়েছিলেন আপনারা রাজনৈতিক নেতারা সবাই মিলে জাতির পক্ষ থেকে, সেটা একরকম চলেছে। এখন যদি এই পরিস্থিতিতে নির্বাচন হয়, ছাত্ররা 2 মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে, এটাতে কি কোনো রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা এখানে? এটার মধ্যে আমি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখছি না। যে কেউ তো দল করতেই পারে। আমাদের সংবিধান, বাক, ব্যক্তি, সংগঠন, মুদ্রণ, প্রকাশন সব কিছুর অবাধ স্বাধীনতা রেখেছে, করতেই পারে তারা। প্রশ্নটা হয় কি রাজনৈতিকভাবে ওঠে, এরা যে এটা করছেন, এরা কি সরকারে আছেন নাকি বাইরে আছেন? কারণ ছাত্ররাই তো যারা আন্দোলন করেছে তাদেরই বড় অংশ, অনেক বড় অংশ সরকারে আছে। তারপরে তারা যখন দলটা করবে তখন সরকার তাদের প্রতি কী অ্যাটিটিউড দেবে, কী ট্রিটমেন্ট দেবে। এখন যেমন ধরেন বিক্ষিপ্ত বিচার আমরা দেখছি যে তারা এখানে ওখানে যাচ্ছেন যে তারা গভর্নমেন্টের প্রোটোকল পাচ্ছেন, নট এ বিগ ডিল। প্রোটোকল মানে পুলিশ কয়েকটি গেলেই বিরাট কিছু হয়ে গেল তা না, কিন্তু স্টিল এটা একটা মেসেজ। তো সেই অর্থে আমি মনে করি তারা যদি দল করেন তাহলে দলের মতো করে দল করবেন, তাতে তারা যদি বড় কিছু করতে পারেন, ওইটা বাংলাদেশের রাজনীতিতে একটা পার্থক্যের সূচনা করতে পারে। কিন্তু সেটা এখনই দেখে কিছু বোঝা যাচ্ছে না। আর এই যে দলটা করবেন, সেখানে দেখলাম আজকেও পত্রিকায় আছে, আমি বোধহয় প্রথম আলোতে পড়েছি, তারা এক জায়গায় সমাবেশ করতে গেছেন, সেই সমাবেশের উপরে হামলা করা হয়েছে। তো বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আমি মনে করি মানে তাদের উপর এরকম কোনো ম্যান্ডেট না থাকলেও তারা তো ডেমোক্রেসিতে উত্তরণ করতে চান। তো এই গুন্ডামি করে তো ডেমোক্রেসি উত্তরণ হবে। কেউ যদি দল করতে চায়, দল করতে দেন, তাকে কথা বলতে দেন, কথা আপনার পছন্দ না হবে তার জবাব তো দিতে পারবেন, জবাব দেওয়ার সময় আছে। সেইটা একটা পরিস্থিতি তৈরি করতে পারে।
আর দ্বিতীয়ত হচ্ছে যে যে ছাত্ররা এইটা করতে চাচ্ছে তারা তো ধরেন ছাত্রত্ব আর এই রাজনীতির মধ্যে মানে একটা মিলমিশ করবে কীরকম করে। আমরা যেমন আমি নিজে অনেকদিন ছাত্র রাজনীতি করেছি, শেষ করে রাজনৈতিক দলে ঢুকেছি। এখন তো অনেকে মানে মন্ত্রী মর্যাদায় পায়, উপদেষ্টা হয়েছেন, কিন্তু তারা ছাত্র আছেন। আমার কাছে একটু মানে কন্ট্রাডিক্টরি লাগে দুটো জিনিস। এবং এরা যখন দেশ শাসন করেন খুবই অভিজ্ঞতার একটা সংকট। তাদেরকে উপর থেকে কেউ যে গাইড করছেন সেইভাবে চলছে সেরকম না, তাদের সাথে আবার সরকারি বিরোধও দেখতে পাচ্ছি। এবং সেই বিরোধগুলো তো বেশ কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে মৌলিক ধরনের বিরোধ। যেমন ধরেন গতকালকে প্রেসিডেন্ট যে রিসেপশন দেন বিজয় দিবস উপলক্ষে, সেখানে দেখছি যে তারা নাই। আমার মধ্যে একটু খটকা লেগেছে, পরিষ্কার দিয়ে দেখলাম যে তারা বাই ডিসিশন যায়নি। এটা তো একটা বড় ব্যাপার, একটা এক্সপ্লেনেশন তো লাগবে। চিফ অ্যাডভাইজারও যাননি। হ্যাঁ, চিফ অ্যাডভাইজারও যাননি। আবার চিফ অ্যাডভাইজারকে তারা বা সরকারকে তারা চাপ দিচ্ছে এই ব্যক্তি রাষ্ট্রপতি থাকতে পারবেন না, কিন্তু তিনি আবার থাকছেন। তারা বলছেন এই দুইজন তিনজনকে কেন উপদেষ্টা করালো, তার মধ্যে একে বাদ দিতেই হবে, তাকে আবার বাদ দিচ্ছেন না। তাহলে ওইখানকার বিষয়টাও নিষ্পত্তি হবে কেমনে। এগুলো মিলে আমি মনে করছি যে মানে যেহেতু অন্তর্বর্তী সরকার কোনো দল করছে না, তারপরেও তাদের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ থাকতেই হবে তা না, কিন্তু এটা মনে করতে হবে দ্য মোমেন্ট ইউ রুল ইট ইজ এ পলিটিক্যাল রুল। শাসন মানে অরাজনৈতিক শাসন হতেই পারে না। তো তাদেরকে তো রাজনীতির বিষয়ে বিবেচনা করেই করতে হচ্ছে, তারা 15ই আগস্ট করতে দেবেন কি দেবেন না, তারা পূজার সময় কীরকম করে করবেন, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি কেমনে রক্ষা করবেন, সমস্তগুলো মিলে যা হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের এক এক উপদেষ্টা মাঝে মাঝে এক এক রকম বলছেন। সরকারের মধ্যেই দেখা যাচ্ছে দুই ধরনের ওপিনিয়ন আছে। এগুলো আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কোনো জটিলতা তৈরি করবে কি না, হ্যাঁ একটা কোনো বাধা তৈরি করবে কি না, এটা কিন্তু দেখবার বিষয় হয়ে গেছে। কারণ আগামী নির্বাচন করবার জন্যে এখন পর্যন্ত আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের একটা নিরপেক্ষ মানে দল নিরপেক্ষ অবস্থান থাকাই উচিত। তো দল নিরপেক্ষ অবস্থান এই ভেতরে থেকে অনেকে দল করলে ওইটা কিন্তু আর কীভাবে থাকবে, এটা খুবই বড় ধরনের প্রশ্ন হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। জটিলতা তৈরি হবে? হ্যাঁ, জটিলতা তৈরি হবে। কারণ মান্না ভাই যে কথাগুলো বলছিলাম তার সাথে একটু যোগ করি যে ছাত্ররা নতুন দল তৈরি করবে। এই মুহূর্তে আমরা জানি আন্দোলনকারী ছাত্রদের কথা যদি বলি, যারা অভ্যুত্থান করেছে, নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক যদি আরও স্পেসিফিকভাবে বলি, তাদের একটা অংশ সরকারে আছে, আরেকটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছে, আরেকটা অংশ জাতীয় নাগরিক কমিটিতে আছে। তাহলে কোনটা দলে পরিণত হবে? আমি যদি ধরে নেই যে জাতীয় নাগরিক কমিটি, এদের অগ্রগতি বেশি এবং এরাই দল করবে এরকম খবর বের হচ্ছে, ফলে জাতীয় নাগরিক কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলীন হয়ে যাবে। যে তিনজন ছাত্র উপদেষ্টা আছেন তারা সরকার থেকে ছেড়ে সেটাতে যুক্ত হবেন, জানি না, অনেক প্রশ্নের উত্তর জানা নাই। আমি ধরে নিচ্ছি এই তিন পক্ষ এক হয়ে একটা রাজনৈতিক দল করবে, করতেই পারে। যেটা মান্না ভাই বলছিলেন যে সরকারের চরিত্রটা হওয়া উচিত নির্দলীয় অথবা সর্বদলীয়। এটা নির্দলীয় না, সর্বদলীয় না, একটা মানে মিশ্র টাইপের। ঠিক আছে, এখন নতুন দল যে কেউ করতে পারে, নতুন দল ক্ষমতায় থেকেও করতে পারে, আবার ক্ষমতায় থেকে নতুন দল করার যেই বাজে উদাহরণ আমরা দেখেছি 1-11 সময় কিংস পার্টি বলা হতো, এমনকি 24 নির্বাচনের আগে অনেকগুলো কিংস পার্টি তৈরি হয়েছে, এগুলো কোনোটা অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আবার সরকারের থেকে ক্ষমতায় থেকে দল করে দল জনপ্রিয় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে বিএনপি। কম করে হলেও একটা দল প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটা হচ্ছে জাতীয় পার্টি। ফলে দু রকমের উদাহরণই আমাদের আছে। এখনকার বাস্তবতায় ছাত্রদের যেই অর্জন গণ অভ্যুত্থানে, এবং তারা বিভিন্ন সংগঠনে বিভিন্ন সময় ছিল বা অনেকে ছিল না কোনো সংগঠনে, তাদের যে ঐক্যটা, এর মধ্যে অনেক রকমের মতভেদ বিভক্তি আছে। মতভেদ থাকাটা স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটা ঠিক আছে। তারা কি ধরনের দল হবে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা থাকবে, তাদের দলীয় আদর্শ কি হবে। ধরেন অভ্যুত্থানের পর থেকে আমরা এই মানুষগুলোর শীর্ষ পর্যায়ে সমন্বয়কদের কথা বলছি, যা কিছু তারা বলছে তার অনেক কিছুর সাথে প্রচলিত বা পুরনো বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মতভেদ আছে বড় ধরনের। এখন এই পুরনো রাজনৈতিক দলগুলো কাদের প্রতিনিধিত্ব করে? জনগণের প্রতিনিধিত্ব করে। তাহলে জনগণের একটা বড় অংশ, আমি বলবো বেশিরভাগ অংশ, তাদের এই রাজনৈতিক মতবাদ, লক্ষ্য, উদ্দেশ্য, যা কিছু তারা বলছে, আদর্শ, এগুলোর সাথে একমত না। ফলে ওরকম একটি দল যদি দাঁড়িয়ে যায়, সেই দলের জনসমর্থন কি হবে,
সাধারণ মানুষ তাদেরকে কিভাবে নেবে, তাদের এই আপনার এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কতটা সহযোগিতা করবে, এটা দেখবার বিষয়। শেষ করি, 5ই অগাস্টের অভ্যুত্থানের আগ পর্যন্ত এই ছাত্রদের, এই সমন্বয়কদের পেছনে গোটা জাতি ছিল, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা ছাড়া। তারা তো মনে করে এখনো বুঝি সবাই আছে, তা তো নাই। এখন তারা তাদের অবস্থানে আছে, তাদের সাথে অন্য যারা একেবারে সহায়ক ছিল তারাও যার যার অবস্থানে ফিরে গেছে, যার যার দলে ফিরে গেছে। অনেকে জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, আন্দোলন করে নাই, মাঠে ময়দানে নামে নাই, তখনও ওই অবস্থায় শরিক হয়েছে, নানানভাবে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে, সেই মানুষগুলো এখন নাই। ফলে তাদের শক্তি আসলে কতখানি এটা আমরা বুঝতে পারছি না। কোনো একটি নির্বাচন হলে পরে বা তারা দল গঠন করে যখন জনসমাবেশ করবেন, জনসমাবেশ একটা ছোট্ট ইঙ্গিত একটা দলের প্রতি জনগণের সমর্থনের। আবার তারা নির্বিঘ্নে সব কিছু করতে পারছে না, বিভিন্ন জায়গায় বাধা বিপত্তির শিকার হচ্ছে, হামলা টামলা এর মধ্যে হয়েছে। শেষ বাক্য দিয়ে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যদি হয় বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ অ্যান্ড আদার্স, এর কোনো পক্ষই কি এদেরকে ছাড় দেবে? ফলে এই পক্ষগুলোর সাথে তারা যদি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নামে, এই সবগুলোকে তারা কিন্তু ব্র্যাকেট করছে। মানে এই বৈষম্য বিরোধী শক্তি যারা, তারা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, জামাত সবাইকে ব্র্যাকেট করছে। কোন কোন ক্ষেত্রে জামাতের একটু কনসেশন দেয় মনে হয়। ফলে এই পক্ষ আর এই পক্ষ মিলিয়ে তাদের অবস্থানটা কি হবে বলা খুব মুশকিল। অনেক কথাই বলা যায়, অনেক স্বপ্ন দেখানো যায়। আর আবারও লাস্ট লাইন বলি, আন্দোলন করে জনসম্পৃক্ত হয়ে ন্যায্য দাবি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সফল হওয়া, আর রাজনৈতিক দল করে নির্বাচনের মাধ্যমে সফল হওয়া বা রাষ্ট্র পরিচালনা সফল হওয়া তো এক কথা না। অনেক ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না। আপনি তো ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘকাল। আমরা যেটা আলোচনা করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ফিরল, আমি তো ফিরল বলবো কী করে? সংসদ যারা ক্ষমতায় আসবেন তারা যদি আবার মনোভাব পরিবর্তন করেন যে না, কি দরকার আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার, ক্ষমতায় গেলেই তো শেখ হাসিনাও তাই করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে ওনার আগের কোনো কমিটমেন্ট রক্ষা করেন নাই। আগামী সংসদেও যদি এরকম ঘটনা ঘটে, তাইলে আপনি তত্ত্বাবধায়ক সরকার পাবেন বা পেয়ে গেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কী? প্রথম কথা হচ্ছে যে ধরেন বললেই হবে না, তাদের 2/3 মেজরিটিতে পাশ করতে হবে, অথবা গণভোটে যেতে হবে। তবে আমি মানে খুব বিস্মিত হব না যদি যারা ক্ষমতায় যাবেন তারা 2/3 পেয়ে যান, খুব বিস্মিত হব না। এবং তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চান, ফলে এইটা বদলাবে যে সেটা আমি মনে করছি না। কিন্তু প্রশ্ন থাকছে যে সেই তত্ত্বাবধায়ক সরকারটা কীরকম হবে, কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তো কনস্ট্রাকশন নিয়েও তো বিতর্ক হয়েছে। বিচারকদের রাখা যাবে কি না, রাখলে কোন পর্যায়ে রাখা যাবে, কাদের কাদের রাখা যাবে, তাদের সদস্যরা কারা হতে পারেন, এগুলো কোনো কিছুই ঠিক হয়নি। এর মধ্যে জানেন আর একটা প্রপোজিশন আসছে, এই জোটগুলো যারা যারা করেছে যুগপৎ আন্দোলন, তাদের মধ্যে যেহেতু আমি তার মধ্যে ছিলাম, ওখানে একটা কথা হয়েছে যে আমরা যদি আপার চেম্বার লোয়ার চেম্বার করি, মানে বাইক্যামেরাল একটা সিস্টেম করি, তাহলে উপরের চেম্বার থেকে তত্ত্বাবধায়ক সরকার আগে থেকে একটা ফরমেশনের কোনো পলিসি করা যায় কিনা, যাতে ওই নির্দিষ্ট সময় সে বিতর্ক করা হয়। এরকম করে যদি নিষ্পত্তি করা যায় এবং অলমোস্ট ওয়ান্স ফর অল, তাইলে এটা একটা ভালো ফল দিতে পারে। কারণ তখন জিনিসটা সেট থাকবে। আপার চেম্বারও এমনও হবে যে যেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার আছে সবাই মানবার মতো হবে। আবার আপনি যদি আপার চেম্বার অন্যান্য যে সমস্ত ফেডারেল স্টেটে আছে, লোয়ার হাউস যেরকম থাকে তারই প্রায় রেপ্লিকা থাকে উপরে, সেরকম হলে হবে না। এগুলো অনেক প্রশ্নই আছে। আমি মনে করি যে সেসব দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন যেগুলো এইখানে সংশোধন হয়ে যাবে একবার যদি জনগণ গ্রহণ করে ফেলে, এবং আমি মনে করি যে যেহেতু ডক্টর ইউনূস সেরকম করে বলছেন, আমাদেরও কথা আছে যে এটা একটা ঐকমত্যের ভিত্তিতে করবেন, কোনো চাপিয়ে দেওয়া জিনিস হবে না, সেটা অলমোস্ট একটা এলোফোর মতো হবে সবগুলো পার্টির উপরেই। ফলে তারা ক্ষমতায় গিয়ে আবার ওটা বদলে ফেলবেন, তখন তারা খুব বেশি কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাবেন। আমি একটা উদাহরণ জানেন মোটামুটি সব জায়গায় দিই, আমি এখানেও বলি, ওই যে মানে অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। কত বড় পার্টি ছিল ফ্রান্সে, অন্যান্যরা কোথেকে মাখো 4 নম্বর পার্টি, 1 নম্বর পার্টি হয়ে গেছে। এখানে কিন্তু এই অভ্যুত্থানের পরে স্বেচ্ছাচারিতার প্রভাব কমে যাচ্ছে। আমি দেখছি যে মানে ধরেন বিএনপি একটা অসাধারণ জনপ্রিয় দল এখন, কিন্তু তারপরে বিএনপি যে কীরকম নীরবে ক্রিটিসাইজড হয় তার দলের সমর্থকদের দিয়ে, এটা নিশ্চয়ই বিএনপি নেতারা বোঝেন, সে অনুযায়ী তারা অ্যাডজাস্টও করছেন। এই ডিকটেশন যদি থাকে বা এই ক্লাবিং যাকে বলে যদি থাকে, তাহলে এই দলগুলোকেও আমি মনে করি মানে ওই যে আজকে আমি দেখলাম এখানে আসবার আগে বসে
কোনো একটা অনুষ্ঠানে তারেক রহমান বোধহয় বিজয় দিবসের উনি ভার্চুয়ালি আছেন, আর আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তৃতা করছেন, সংস্কার হতে হবে সবার আগে নেতাদের, সবার আগে দলের সংস্কার হতে হবে, সবার আগে রাজনীতির সংস্কার হতে হবে। কথাটা কিন্তু খুব সুন্দর। এইটা যদি না হয় তাহলে বাকি সংস্কার করেই আপনার লাভ কি? 2/3 অথবা গণভোটে বদলেই তো দিতে। উনি বলছেন যে সংস্কার বন্ধ করেন, আগে এগুলো হোক। হ্যাঁ না বলছেন ঠিকই, কিন্তু পরিস্থিতিটা তো আমরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তো আপনি জানেন, হঠাৎ করে সব কিছু না, আপনাকে এখন একটা পজিশন দিতে হবে। এইটাই আমি মনে করি জুলাই আগস্ট অভ্যুত্থানের বড় শিক্ষা হচ্ছে ইউ রাইজ অ্যান অকেশন, স্ট্যান্ড এগেন্স্ট টাইড। তা যদি করতে না পারেন তাহলে তো গড্ডালিকা হলো তো হলোই, ওটার কোনো মানে হয় না। তাহলে এত ছেলে এত মানুষ জীবন দিল কেন? আপনি যদি আগের মতোই বলেন, ভাই কিভাবে করবেন বলেন, আমরা যদি কিছু করতে যাই তখন তো ভোটের ব্যাপার আসে, তখন সাধুর ভোটও এক, ভদ্রলোক কিংবা শয়তানের ভোটও এক, সব ভোট তো কনসিডার করতে হয়। আপনি ওইটা কনসিডার করতে পারবেন না। ন্যাশনাল কনসেনসাস কেন বলা হচ্ছে? বিকজ আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম, আবার তাকে ফিরে এসে চিফ জাস্টিসের জায়গাতে বসিয়েছি, কেউ তো কোনো প্রশ্ন করে নাই। তো এইখানেও যদি বেশি ঐক্যমত্যটা গড়তে পারেন, এবং সেই জন্য আমি মনে করি অফকোর্স যারা অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তার এক সবচেয়ে হয়তো বেশি ভূমিকা বা তার সমান সমান ভূমিকা অথবা বেশিও হতে পারে, সেটা হচ্ছে বড় পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যাবে বলে মনে হয় তাদের। এগুলো পরিবর্তন যদি না হয় তাহলে হয়েছে তো, এত বড় স্বাধীনতা যুদ্ধের পরেও স্বাধীনতার স্বাদ তো মানুষের কাছে যায় নাই, এত বড় ঈশ্বর বিরোধী আন্দোলনের পরেও তো 3 জোটের রূপরেখা কিছুই হয়নি। এটাও এরকম একটা ফিউটাইল হয়েও যেতে পারে, বাট উই ডোন্ট হোপ সো। মাহমুদুর রহমান মান্না অনেকটাই আশাবাদী, আপনার কি? না, আমি আগের চেয়ে বেশি আশাবাদী। যেমন ধরেন 90-এর গণ অভ্যুত্থান আমাদের সময়ে হয়েছে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই অভ্যুত্থানের পরে যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু একেবারে বাস্তবায়ন হয় না, আমি সেটা বলবো না। 90-এর গণ অভ্যুত্থান, 91 নির্বাচন, 96 নির্বাচন, আমি পরের দুটাতে গেলাম না। এই 10 বছর তো আমরা গণ অভ্যুত্থান সুফল পেয়েছি। আপনি বলেন মতি ভাই, বাংলাদেশে এখন পর্যন্ত 90-91-এর চেয়ে বেটার ইলেকশন হয়েছে? হয় নাই। 90-91-এর চেয়ে বেটার সংসদ হয়েছে? হয় নাই। 90-96-এর চেয়ে বেটার সরকার হয়েছে? হয় নাই। মানে অন্য যে কোনো সরকারের সাথে যদি আপনি তুলনা করেন, সেই ক্ষেত্রে আমরা একটা সুফল পেয়েছি। আস্তে আস্তে সেটা পরবর্তী দুটি সরকারের মাধ্যমে খারাপ হতে হতে গত 16 বছর তো শেষ হয়ে গেছে। এখন এইবারের অভ্যুত্থানের কেন আশাবাদী? এইবারের অভ্যুত্থানের অনেকগুলো প্রেক্ষাপট আছে, অনেকগুলো ফলাফল আছে, অনেকগুলো উপসর্গ উপাদান আছে যেগুলো আগের অভ্যুত্থানগুলোর সাথে মেলে না। এবারের অভ্যুত্থানের ফলে আমরা 16 বছরের একটা স্বৈরশাসক বিতাড়িত করেছি। এবারের অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের 53 বছর ইতিহাসে প্রথমবারের মতো ভারতের যত অন্যায় অবিচার আছে তার বিরুদ্ধে প্রকাশ্যে আমরা কথা বলছি এবং নানানভাবে তৎপর হচ্ছি। এবারের অভ্যুত্থানের ফলে রাজনৈতিক দলগুলোর বা প্রচলিত রাজনীতির, যেটা সংস্কারের কথা মানব ভাই বলছিলেন, তার উপরে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। ধরেন আওয়ামী লীগ এখন নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, বিএনপি আছে, জামাত আছে, নাগরিক ঐক্য থেকে শুরু করে আরও অনেক দল আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের উপরে এর ইতিবাচক প্রভাব। আমরা যদি বিএনপি নিয়েই বলি, বিএনপির চরিত্র বৈশিষ্ট্য, বিএনপির কাজকর্ম, বিএনপি নেতাদের কথাবার্তা, তাদের সিদ্ধান্ত, ভাবনা, ব্যবহার, এগুলোর মধ্যে একটা আমূল পরিবর্তন দেখছি না আমরা। এটা হচ্ছে অভ্যুত্থানের প্রভাব। এখন বলতে পারেন যে এখন তো সরকারে যায় নাই তাই ভালো মানুষ সেজে আছে, গেলে হয়তো ওরকম হবে না। আমার মনে হয় না পরিবর্তন হবে, কারণ এই যে পরিবর্তন হয়েছে তার যে প্রভাব মানুষের উপর পড়েছে, রাজনীতির উপর পড়েছে, মানুষের মধ্যে যে প্রত্যাশা এবং সচেতনতা তৈরি হয়েছে, এটা কিন্তু বিলীন হয়ে যাবে না। এটা যদি থাকে তাহলে বিএনপি বা যে দলই সরকার থাকুক না কেন আগের মতো আচরণ, আগের মতো সিদ্ধান্ত, আগের মতো কাজকর্ম করবে না। একটু হলেও আমার ধারণা অনেকখানি ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে সবচেয়ে বড় সংকট হচ্ছে জবাবদিহিতা। এই জবাবদিহিতার অভাব থাকার কারণেই, জবাবদিহিতা না থাকার কারণেই এই 53 বছরের রাজনীতি কখনো উলটপালট হয়েছে, কখনো রাজনীতি ছিল। তো এই পরিস্থিতিতে আপনি নিজে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেন, রাজনীতির ময়দানে জবাবদিহিতা নাই কেন? মানে কীরকম হয়েছে আমার ওই কথাটা খুব মনে পড়ে বারে বারে। বাংলাদেশের কনস্টিটিউশনের প্রধানমন্ত্রীকে ডক্টর আলী আকবর খান বলতেন জারের মতো বা মুঘল এম্পায়ারের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। কেন ডক্টর কামাল এত একটা লার্নেড লোক, কনস্টিটিউশনাল এক্সপার্ট, এরকম হলো কেন? ওনাকে জিজ্ঞেস করে নিয়ে বলেছিলেন সামনে বঙ্গবন্ধু ছিলেন,
সব কিছু অনেকেই দিয়ে দিয়েছি, উনি তো সব ঠিক আছে। মানে এই যে ধরেন এক ধরনের সমর্পণবাদিতা, এক ধরনের দায়িত্ব এড়ানো, যেটাকে সরকার বলে, এইরকম অ্যাটিটিউড আমাদের পলিটিশিয়ানদের মধ্যেও আছে। আমরা কিন্তু জাতিগতভাবে খুবই যে রেসপন্সিবল বিহেভ করতে পারি সবসময় তা না, আমরা অন অকেশন খুব দাঁড়াতে পারি, সেগুলো তো হয়েছেই, এখানেও আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু ইনস্টিটিউশনালি আপনি ইন্ডিভিজুয়ালকেও যে রেসপন্সিবল করবেন টু কালেকটিভ, তার কোনো প্রসেসই তো আমরা জানি না। ধরেন এখন যদি আমি দর্শকরা তো জিজ্ঞেস করি, আচ্ছা প্রধানমন্ত্রী জবাবদিহিতার ফর্ম কি? উনি তো মাঝে মাঝে দাঁড়িয়ে যেমন ইন্ডিয়াতে করে মোদি সাহেবকে ধুয়ে ফেলছে সবাই, অনেক প্রশ্ন করছিল, আবার জবাব দিতে বাধ্য হন। আমাদের এখানে জবাব দেওয়ার বাধ্যবাধকতা নাই, এটা ঠিক, কিন্তু তারপরেও প্রশ্ন যে করাই জানা তা না। আমি কিন্তু 15-16 বছরের কথা বাদ দিচ্ছি, কারণ আমাদের কনস্টিটিউশন যদি 72-এর কনস্টিটিউশন ধরেন, তাহলে ওই 72-এর কনস্টিটিউশন অনুযায়ী তো বিএনপিও দেশ শাসন করেছে, তাদেরকে তো আমরা ওই রকম করে এই সময়ের 15 বছরের স্বৈরশাসনের সাথে তুলনা করি না। আমরা মনে করি যে সেটাও একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলেছে। এমনকি এরকমও আমরা বলেছি, প্রথম যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন তখনও ওনার মধ্যে বা তার শাসনের মধ্যে এক ধরনের গণতান্ত্রিকতা ছিল। এইটা যে নষ্ট হয়ে গেল, সেটা হলো যে আমরা এই জিনিসটা ভালো করে মানে প্রসিডিউরটা বলতে পারি যে এইভাবে তাকে জবাবদিহিতার মধ্যে আনা যায়। এমনকি এই জন্যে প্রয়োজন হলে তার অপরাধ প্রমাণিত হলে বা সংসদ যদি বোঝে বা যে কোনো একটা কনফার্ড অথরিটি যদি থাকে, তাহলে তাকে রিকলও করতে পারে। আমাদের তো রিকল সিস্টেমই নেই, পৃথিবীর বহু জায়গাতে রিকল সিস্টেম আছে, অথচ এমন মোরাল টার্পিটিউডের অভিযোগ সংসদ সদস্যদের নামে এসছে গত সময়ে, বা আগেও এরকম কিছু আসছে, তো তাদের নামে তো এগুলো কোনো কিছু নেই। আমি মনে করি যে ওই পদ্ধতিগুলো আপনাকে ঠিক করতে হবে, যে প্রধানমন্ত্রী কোন কোন বিষয়ে জবাবদিহি করতে বাধ্য হবেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ বা ক্ষমতায় যারা আছেন তাদেরকে কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে, করলে পরে সেটা গ্রাহ্য হতে হবে এবং তার জবাবদিহি করতে তিনি বাধ্য হবেন। আমি মনে করি সেরকম করে এটা করে তোলা সম্ভব, বাট এটা কখনো করা হয় নাই। স্বাধীনতার পরে আমাদের যে পার্লামেন্ট ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের, ওইটা তো কিছুই ছিল না এক কথায়। মানে ওইখানে এত বড় একটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এবং সব কিছু মিলিয়ে যে নেতৃত্বটা গড়েছিল শেখ মুজিবের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে দিয়ে, ওর সামনে কেউ কোনো প্রশ্নই করতে পারতো না, জবাবদিহিত তো পরের কথা। প্রেসিডেন্টের কাঁধে হাত দিয়ে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকতেন ছবি তুলতে, এগুলো ছবি তো আমরা দেখেছি। মানে ধরেন যে নর্মাল প্রোটোকলে কার্সিতেও যেটা হয় না, কিন্তু এটা ফিলই করেন নাই হয়তো, তাদের সম্পর্কের বিষয়টা এরকম, তারা খুবই ইনফর্মালি গেছেন এবং সেই ইনফর্মালি যাওয়ার মধ্যে দিয়ে আপনি ফর্মাল যেটা হওয়া উচিত ছিল সেটা গড়তেও দেননি, অথবা যেটুকু গড়তে পারতো সেটা ভেঙে দিয়েছেন। এখন আমি মনে করি এগুলো নিয়ে তো চর্চা হচ্ছে, এবং আপনি একটু আগে বলছিলেন না যে আমি খুব আশাবাদী, ওরকমটা কিন্তু আমি আবার স্কেপটিকও আছি, যেখানে যেখানে মনে হয় সেখানে আমি স্কেপটিক, কিন্তু আমি এইখানে আশাবাদী হই কেন, মানে আমার কাছে একটা বিরাট যজ্ঞের মতো কনস্টিটিউশন আমার কাছেই খুব টাফ সাবজেক্ট। সব মানুষ কনস্টিটিউশন আলোচনা করে এখন, পুরা জাতি কনস্টিটিউশন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আলোচনায় গেছে, এটা কিন্তু একটা বিরাট বিষয়। তার মানে রাজনীতিতে জ্ঞানের চর্চা ঢুকে যাচ্ছে, আপনি হয়তো খেয়াল করছি না, কিন্তু হচ্ছে। প্রায় প্রত্যেক জায়গাতে আলোচনার মধ্যেই দেখবেন সংস্কার নিয়ে কথা হচ্ছে, সংস্কার ছাড়া তো কথাই নাই। সংস্কারও কত একটা ডিফিকাল্ট সাবজেক্ট, হয়তো আমরা এটার ডিটেলসে তারপরে ধরেন যে আরও অনেক বিকশিত আকারে এটাকে আনতে পারছি না, কিন্তু তারপরেও এইটা তো সত্যি যে আমরা মনে করছি যে চেঞ্জ দরকার, হুইচ শুড বি কোয়ালিটেটিভ, বিরাট ব্যাপার। ধন্যবাদ নাজমুল আশরাফ। রাজনীতির রং কি বদলাচ্ছে? ধীরে ধীরে বদলাচ্ছে, এটা হয়তো শেপ নিতে আরও সময় লাগবে। আমরা আগামী নির্বাচনের আগ মুহূর্তে হয়তো আরেক রকমের দেখব, এখন এক রকমের দেখছি। নির্বাচনের তফসিল ঘোষণা হলে আরেক রকমের দেখব, নির্বাচন চলাকালীন আরেক রকমের দেখব, নির্বাচন শেষে আবার আরেক রকমের দেখব। এই রঙগুলো প্রত্যেকটাই যদি ইতিবাচক হয়, চোখের জন্য আরামদায়ক হয়, হৃদয়ের জন্য স্বস্তিদায়ক হয়, তাহলে ওই বদলানোতে কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছু আবার আগের মতো হয়ে যাবে এরকম নৈরাশ্যবাদীদের সাথে আমি একমত না। সব কিছু আগের মতো হওয়া সম্ভব না, বাস্তবতা পাল্টে গেছে। আপনি বলছিলেন জবাবদিহিতা, আসলে গণতন্ত্রের মূল বিষয় কি? গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষের সমর্থন নিয়ে আপনি সরকারে যাবেন, দেশ শাসন করবেন। তারপরে আপনি সরকারে গেলে তো শেষ হয়ে গেল না, ভালো নির্বাচনের মাধ্যমে আপনি নির্বাচিত হলেন, আপনি জবাবদিহি করেন না, আপনি স্বচ্ছতা নিশ্চিত করেন না। এই জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করলে কিন্তু যত রাষ্ট্রীয় অনাচার তার বেশিরভাগই কমে যায়।
বা দূর হয়ে যায়। এখন জবাবদিহিতা, জাতীয় সংসদ তো জবাবদিহিতার একটা বড় জায়গা। এটা হাউসের ভিতরে যেই বিতর্ক প্রশ্নোত্তর আমরা দেখি, এর মাধ্যমে খুব একটা জবাবদিহি হয় না। প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করার জায়গা হচ্ছে স্ট্যান্ডিং কমিটিগুলো। এখন সংসদের স্থায়ী কমিটিগুলো কি করে আমরা জানি। মতি ভাই, আপনি অনেক বছর কভার করেছেন, আমরাও একসময় কভার করেছি। স্ট্যান্ডিং কমিটিগুলোর অস্তিত্ব বলতে আমরা অনেক সময় দেখি যে কমিটি শেষ হওয়ার পরে একটা প্রেস রিলিজ দেয় যেটার মধ্যে কোনো নিউজ এলিমেন্ট থাকে না। বহু স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়ে যায়, আমরা এজেন্টও জানি না, রিপোর্টাররা খবরও পান না, হয়ে যাচ্ছে, খাচ্ছেন যাচ্ছেন, অ্যানাউন্স দিচ্ছেন, চলে যাচ্ছেন। এই স্ট্যান্ডিং কমিটিগুলোকে যদি সত্যিকার অর্থে আপনি সক্রিয় করেন, স্ট্যান্ডিং কমিটির যে উদ্দেশ্য, এখন জবাবদিহিতার জন্যই তো এই স্ট্যান্ডিং কমিটির ব্যবস্থা। আমেরিকার কংগ্রেসে বা কংগ্রেশনাল কমিটিগুলোতে যেভাবে জবাবদিহি করা হয়, এগুলো টেলিকাস্ট করা হয় লাইভ, গোটা দেশের মানুষ দেখে। ওখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ের, বিভিন্ন উচ্চপদস্থ পর্যায়ে, সামরিক বেসামরিক সবাইকে এনে যেভাবে গ্রিল করা হয়, এরকম জবাবদিহিতা আমরা কেন করতে পারবো না? যদি সরকার ঠিক থাকে, মনে করে যে আমি অপকর্ম দুর্নীতি করছি না বা করলে পরে ব্যবস্থা নিচ্ছি, তাহলে এরকম জবাবদিহিতার মুখে আসতে তাতে অসুবিধাটা কি? এটা গেল সংসদের ব্যাপার। সংসদের বাইরে জবাবদিহিতা কি? জনগণের সাথে সরাসরি জবাবদিহিতা তো আপনি প্রতিনিয়তই করতে পারেন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে। এর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জবাবদিহিতার গণমাধ্যম। এখন গণমাধ্যমে জবাবদিহিতা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা বা অন্য পদের নেতারা বা সরকারি লোকজন তারা কি করে আপনার গণমাধ্যমের জবাবদিহিতা? প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের নামে আমরা দেখছি তৈলাক্ত সম্মেলন, পাঁচাটা সম্মেলন, জঘন্য টাইপের। ওই সংবাদ সম্মেলনের কোনো মানেই হয় না। মাহমুদুর রহমান মান্না, বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মিডিয়া কেমন দেখছেন? একজন রাজনীতিবিদ হিসেবে আমরা আশা করব আপনি নির্মোহভাবে আপনার বক্তব্য তুলে ধরবেন। প্রথমেই আমি বলবো কি, এটা মানে যারা মিডিয়ার সঙ্গে জড়িত আছে, আপনাদের দুজন আছেন, আপনাদের দুজন সহ সবার কাছেই আমি আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে দিয়ে বলছি। মানে এই পরিবর্তিত পরিস্থিতির পরে যে সাংবাদিকতা, যে প্রচার মাধ্যম দেশ আশা করে, দেশের প্রয়োজন, আমাদের দেশের প্রচার মাধ্যম ওই লেভেলে পৌঁছেইনি। আমার অনেকের সঙ্গে কথা বলে এরকম মনে হচ্ছে এমনকি এই অভ্যুত্থানের অন্তর্নিহিত যে স্পিরিট সেটাই ধরতে পারেননি। মানে ধরেন, আমি পড়তে গিয়ে দেখছি উগান্ডার যুবক যুবতীরা বলছে, যাদেরকে জেনজি বলছে, যে এই ক্লান্তিকর আপোষকামী জীবন বইতে বইতে আমরা ক্লান্ত, এইবার সাহস দেখাতে চাই। ওদের সাহস দেখাবার হিস্ট্রি আমি খুব বেশি পড়তে পারি নাই, কিন্তু বাংলাদেশ যে সাহস দেখিয়েছে এটা তো বিশ্বে একটা নজির। অনেকে আমরা এটা ফিলই করি নাই। মানে যখন ঘটনাগুলো ঘটছে, যেরকম করে মারা যাচ্ছে, তখন অনেকে নজরই করেনি, পরে দেখেছে, কিন্তু দেখবার পরে ওই সময়ের সাথে তাৎপর্য মিলে বোঝেনি। মানে একটা আবু সাইদ তৈরি হওয়া, একটা মুগ্ধ তৈরি হওয়া, মানে কি সোজা কথা নাকি? আমাদের অতীত যত আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে আবু সাইদ নাই। আমি এক কথাই বলছি, আসাদের কথাই বলেন, নুরুলের কথাই বলেন, এ তো একদম দাঁড়িয়ে যে ঠিক আছে জীবন যাবে যাবে, এরকম আমি শুনি নাই। এরকম আগে হয়তো দুটো একটা থাকতেও পারে, আমি জানি না। এখন এই যে এরকম হয়, ধরেন এই হওয়াটা কীরকম করে হয়, সেটাও একটা ঘটনা থেকে আমি দেখলাম কি, ওই মিছিল হচ্ছে, সামনে পুলিশ আছে দাঁড়িয়ে, কেউ একটু থমকে যে পেছনে হচ্ছে, এগিয়ে চলো সামনে, সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, সামনে পুলিশ অস্ত্র নিয়ে, এই কথা বলছে। তার মানে ওরা জীবন বাজি রেখে লড়াই করেছে। এই যে এত বড় চেতনা, এটার কি আপনার ধরেন যে প্রোপাগান্ডা হওয়া দরকার ছিল, কি ক্যাম্পেইন হওয়া দরকার ছিল, আজ পর্যন্ত এটা নাই। মানে আজ পর্যন্ত আমরা ওরকম করে আবু সাইদকেও তুলে ধরতে পারি নাই, মুগ্ধকেও তুলে ধরতে পারি নাই, বা সামগ্রিক এই ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যে স্লোগানটা আসলো নতুন বাংলাদেশ করব, এই নতুন বাংলাদেশেরও যে তাৎপর্য, গাম্ভীর্য, সৌন্দর্য, সৌকর্য, মিডিয়ার চেহারা পাল্টাচ্ছে কিনা বা পাল্টেছে কিনা খুব মেজরিটি আমি কিছু দেখছি না। যেমন ধরেন, আমি যদি মিডিয়ার সাথে একটু করে সাহিত্য যুক্ত করি, লেখালেখি যুক্ত করি, ওই যে আসাদের শার্ট শামসুর রহমান লিখেছিলেন একটা কি বিষয়, গফর চৌধুরী কি বলে আপনি 21শে ফেব্রুয়ারি লিখেছিলেন, 4.5 মাসের মতো হলো, একটা লেখা আছে, কোনো পত্রিকায় তো ছাপা হয়নি, পত্রিকাতে খুব ভালো একটা পোস্ট এডিটোরিয়ালও লেখা হয়নি। আবার নিউজের যে ট্রিটমেন্টগুলো, সেই ট্রিটমেন্টগুলোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে কীরকম যেন এক ধরনের
আবারও আগের মতো ঠিক তোষণবাদী বলবো না আমি, কিন্তু মনে হচ্ছে একটা গড্ডালিকার মতো। যা ঘটছে নিশ্চয়ই তার সাথে আমরা আছি, কিন্তু যা ঘটছে তাই ভালো, এর চেয়ে ভালো হতে পারে না। অথবা যা ঘটছে তার মধ্যে যে ভুল ত্রুটি থাকতে পারে এটা যদি বলতে না পারি তাহলে তো গণতন্ত্র হলো না। গণতন্ত্র মানে রুল অফ মেজরিটি, কিন্তু একই সঙ্গে খেয়াল করবেন গণতন্ত্র মানে রাইট অফ মাইনরিটি টু স্পিক, এবং দে শুড বি হার্ড। এবং এটা আপনাকে বলতে হবে যে এই মাইনরিটি অনেক সময় সত্যি হতে পারে, মানে একা কোপার্নিকাস সত্যি, সারা পৃথিবী সত্যি নয়। এটাও গণতন্ত্রই, যদিও ভোট দিলেও তো কিছুই না। তো ওই অর্থে আমি বলছি যে মিডিয়া ওই রকম কিছু করতে পারছে। এবং সবশেষে একটা পয়েন্ট বলি, তাহলে আবার কথাটা শেষ করে ফেলতে পারবো। এই যে সাম্প্রতিককালে আগরতলায় যে ঘটনা ঘটলো, পার্শ্ববর্তী দেশ ভারত যেরকম যে অ্যাটিটিউডগুলো দেখাচ্ছে, এইগুলো নিয়ে তথাকথিত এখানকার মাইনরিটি নিধন, অত্যাচার, নিগ্রহের নাম করে ওদের মিডিয়া যা করছে, অ্যাজ এগেন্স্ট দ্যাট প্রোঅ্যাক্টিভ আমাদের কোনো মিডিয়ারই কোনো ভূমিকা দেখিনি আমি। বরঞ্চ গভর্নমেন্ট যখন পোক করছে তখন কিছু কিছু হচ্ছে, তার বাইরে না। অনেক ধন্যবাদ নাজমুল সাহেব। আমরা দুজনেই কিন্তু আসামের কাঠ গড়াই। মান্না ভাই যা যা বলছে আমি একটার সাথে দ্বিমত পোষণ করি না, বরং আমি আরো যুক্ত করব, যেহেতু আমি আসামের কাঠগড়ায় আছি এবং আমি নিজেকে সৎভাবে স্বীকারোক্তি দিতে রাজি আছি। যেটা বিরতির আগে বলছিলাম যে আমরা সংবাদ সম্মেলনে আমি কি হয় এগুলো দেখেছি, ফলে সংবাদ সম্মেলনে আমরা প্রধানমন্ত্রী, মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সঠিক প্রশ্নটা করতে পারি না কেন, ভয় পাই, করলে পরে আমার পরিণতি কি হবে। আবার যাদেরকে আমরা তেল মারতে দেখেছি তারা করতেই চায় নাই, তারা চেয়েছে তেল মেরে আপনার তোষামোদি করে সুবিধা বাগানোর জন্য, ফলে ওইটা কোনো সাংবাদিকতাই ছিল না, সংবাদ সম্মেলন ছিল না। এর বাইরে আমরা যদি এখনকার বাস্তবতায় আসি, এখন তো গণমাধ্যম একেবারে মুক্ত। সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত আমার জানা মতে গণমাধ্যমের উপরে কোনো রকমের প্রভাব বিস্তার করা, নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, ব্যবস্থা নেওয়া এগুলো হয় নাই। আবার গতকাল আমাকে একজন বলছিল বেশ জোরের সাথে যে অনেক অপ্রকাশ্যে যেসব বার্তা আসতো এই বিগত সরকারের সময়, সেগুলো নাকি আবার চালু হয়েছে। আমি জানি না, আপনি সম্পাদক হিসেবে হয়তো সেগুলো জানতে পারেন। তো আমি বলছি যে একটু যোগ করি, হ্যাঁ সেলফ সেন্সরশিপ তো আছে, হ্যাঁ ওইটাই হচ্ছে সমস্যা। ধরেন না যেটা মান্না ভাই বলছিলেন যে মিডিয়ার মধ্যে তেমন কোনো পরিবর্তন আসছে না, গড্ডালিকা প্রবাহ প্রচলিত এবং যা আছে তাই ভালো। মিডিয়ার তো প্রচণ্ড ভয়ে আছে। এখন এই কথা বললে আমাকে 10 জন গালি দিতে পারে আমার সহকর্মীদের মধ্যে। কোথায় ভয়? সরকার কি ভয় দেখাইছে? সরকার ভয় দেখায় না, এটা অদৃশ্য ভয়। এই যে আওয়ামী লীগের আমলে অদৃশ্য ভয়ের কারণে সেলফ সেন্সরশিপ হতো, পত্রিকা, টেলিভিশন, অনলাইন, রেডিও তারা যা করতে চাইতো, যা করা উচিত সেটা করতে পারতো না। না পারার পেছনে এই অদৃশ্য শক্তির ভয়, সরকারের ভয়, বিভিন্ন বাহিনীর ভয়, তারপরে আছে আমার মালিকের ভয়, আমার বসের ভয়, আমার কর্তৃপক্ষের ভয়, এমনকি আমার সহকর্মীর ভয়। ফলে গণমাধ্যম কর্মীরা শতভাগ স্বাধীনভাবে, বিবেকপ্রসূতভাবে, একেবারে নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্বিঘ্নে কাজ করতে এখনও পারছে না। আমরা অভ্যুত্থানের আগে যেমন, টেলিভিশনের কথায় আসি, অভ্যুত্থানের আগে যেমন বিভিন্ন টেলিভিশনকে মানে এই সরকারের চেয়ে ভালো সরকার পৃথিবীতে কোনোদিন কোনোখানে ছিল না। এখন কিন্তু আমরা আবার টেলিভিশনে ওই জিনিসটাই দেখছি। এখনকার যারা সরকারে আছেন, এখন যারা দায়িত্বে আছেন, এখন যারা প্রভাবশালী, আন্দোলনকারী, বিজয়ী, তাদেরকে যেভাবে পূজা করা হয় তাতে মনে হয় যে ওই আগের চর্চাটাই রয়ে গেছে, শুধু পাতাটা উল্টে দেওয়া হয়েছে। ফলে গণমাধ্যমকে আপনি স্বাধীন করতে হলে প্রথম শর্ত হচ্ছে যে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক, অর্থনৈতিক এগুলো প্রভাবমুক্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মালিকানা কার, কোন টেলিভিশনের মালিককে, কোন পত্রিকার মালিককে, তার কি এজেন্ডা, তার কি ব্যবসা, তার কি ধান্দা, তার কি রাজনীতি, সেটার উপর নির্ভর করে আমি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবো। আমি যদি তার সাথে মতবিরোধ করি আমার চাকরি যাবে বা আমি বেকার হব। কিন্তু আপনি বেকারত্বের মানে ভয় মাথায় নিয়ে আপনি কতটা সাহসের সাথে কাজ করতে পারবেন। আর যখন 10টা প্রতিষ্ঠান, গণমাধ্যম বলছি, এক লাইনে চলে, আমি যদি ভিন্ন লাইনে চলি তাহলে তো আমার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। মতি ভাই কত 16 বছর ওনার পত্রিকা নিয়ে যে লাইনে চলেছেন তার খেসারত উনি দিয়েছেন, কিন্তু উনি হিরো হয়েছেন, ইতিহাসে থাকবেন। আর যারা গড্ডালিকা প্রবাহে গেছেন এবং তেল মেরেছেন এবং সুবিধা নিয়েছেন তারা আস্তে করে নিক্ষিপ্ত হয়েছেন এবং এই পেশার সবচেয়ে বেশি ক্ষতি তারা করে গেছেন। ফলে এই পরিবর্তিত বাস্তবতায় যদি আপনি এখন এই গণমাধ্যমকে সরকারের জবাবদিহিতার প্রয়োজনে ব্যবহার করতে চান, তাহলে আমাদের একটা কমিশন হয়েছে, গণমাধ্যম কমিশন। দেখি কমিশন কি সুপারিশ করে, সরকার কি বাস্তবায়ন করে। কিন্তু কমিশনের সুপারিশ আমি আশা করব একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রথমে আসতে হবে কাকে আপনি গণমাধ্যমের মালিকানা দিচ্ছেন, লাইসেন্স দিচ্ছেন, ডিক্লারেশন দিচ্ছেন। দ্বিতীয়ত
তিনি কাকে প্রধান ব্যক্তি মানে সম্পাদক বা প্রধান সম্পাদক নিয়োগ করছেন, তার কি অভিজ্ঞতা, তার কি রেকর্ড এবং যোগ্যতা, সেটা আপনি দেখবেন। এই কাঠামো সম্পাদক থেকে শুরু করে একেবারে জুনিয়র মোস্ট সংবাদকর্মী পর্যন্ত এই কাঠামোতে বিভিন্ন পর্যায়ে ম্যানেজারিয়াল রোল যারা প্লে করবে, লিডারশিপ রোল যারা প্লে করবে, গেটকিপিংয়ে যারা থাকবে, তারা কারা, তাদের পেশাদারিত্ব কী। আর সম্পাদক আমরা ছোটোবেলায় শুনেছি যে অনেক বছর সাংবাদিকতা না করে সম্পাদক হওয়া যায় না। এখন তো একদিন সাংবাদিকতা না করে সম্পাদক হওয়া যায়, কারণ আমি পত্রিকার মালিক, আমি টেলিভিশনের মালিক। ফলে বহু জায়গা আছে, এই সংস্কারগুলো যদি এই কমিশন করে দিয়ে যায় তাহলে হয়তো আমরা আগের চেয়ে আরেকটু মুক্তভাবে কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। আসলে একটা জবাব আপনি পেয়েছেন, এটা আপনার জানি না আপনার কাছে গ্রহণযোগ্য কতটা হবে, তবে আমি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ যদি পাই তাহলে আমি আপনাকে বলছি যেটা হচ্ছে সত্যবাবু তো অনেক আগেই মারা গেছেন, তাকে জীবিত করতে অনেক সময় লাগবে। আপনার প্রত্যাশা ঠিকই আছে, আপনি যে সাংবাদিকতা চান সেই সাংবাদিকতা ওভারনাইট হবে না, কারণ ওই যে নাজমুল আশরাফ বললেন ঠিকই। আচ্ছা, কয়জন সাংবাদিক এই সাহস করে লিখেছে? খালি মালিকের অপরাধ দোষ দিয়ে তো লাভ নাই, আমরা সবাই সম্মিলিতভাবে দায়ী। তো আপনি কীভাবে দেখছেন? মানে ধরেন আমার না অত তো অভিজ্ঞতা নেই আমাদের, মানে আমি আপনি তো একসাথেই বেড়ে উঠেছি, দেখেছি যেরকম ধরেন মানিক মিয়া আমাদের কাছে একটা উদাহরণের মতো আসে, জহুর হোসেন চৌধুরী। তো এইরকম যাদের কথা বলা হয়, বা তখন পাকিস্তান আমলেও কিছু কিছু সাংবাদিক জেড এস সুলেরি অন্যান্যরা লিখতেন, মানে এদের লেখার মধ্যে, বা ধরেন ইন্ডিয়াতে কুলদীপ রায়ের, এদের কথা যদি বলেন, খুশবন্ত সিং, এরা তো করেছেন, বলবেন যারা সেই পরিস্থিতি তাদের ছিল, কিন্তু পাকিস্তান আমলে তো ছিল না, আইয়ুব খানের আমলে ছিল না, তখনও কিন্তু সাহস করে অনেকে অনেক কথা বলেছেন। যেমন বিচারপতি মাহবুব মুর্শিদ, এখন পর্যন্ত সবাই তার নাম বলেন, মানে সব রকম রিস্ক নিয়ে, কিংবা বিএস সিদ্দিকী শপথ গ্রহণ করালেন না। তো কিছু কিছু তো আপনার থাকতে হবে। বর্তমান সময়ে এই 15 বছরে আমি তো একজন সাংবাদিকের এরকম নাম করতে পারছি না, সেই জন্য আমি এই কথাটা বললাম। কিন্তু আমি তাদের লিমিটেশন, তাদের বিধিনিষেধ, তাদের যে ধরেন চাকরি মানে জীবন জীবিকার নিরাপত্তার হুমকিটা খুব বুঝি, এবং বুঝে হয়তো তাদেরকে আমি ডকে তুলতে চাচ্ছি না, কিন্তু একটা আমার এক্সপেকটেশন। এখন যে পরিস্থিতি হয়েছে, আমি ডক্টর ইউনূসকে অন্তত 3 দিন বলতে শুনেছি, এখন বলেন, মন খুলে বলেন, এখন তো কোনো নিষেধ নাই, এখন তো ডিজিএফআইয়ের কোনো কথা নাই, এখন তো গ্রেপ্তার করা হচ্ছে না, বলেন, লেখেন, তারপরেও আমি এটা দেখছি না। আমি প্রধানত এই জায়গাতে ফোকাস করছি, কারণ এখন আপনি বলতে পারেন, ধরেন একজন এসে বললেন কনস্টিটিউশনের এই ধারা বাদ দিতে হবে, আপনি দেখলেন না এই লোকটার কিন্তু গভর্নমেন্টে খুব ইনফ্লুয়েন্স আছে, তাহলে এইটা নিয়ে আর ঝগড়া করি না। তো তাহলে আপনি দায়িত্ব পালন করলেন। আপনি যদি মনে করেন যে না ওই কথা তো ঠিক নয়, তাহলে আপনার বলতে হবে। উনিও আপনাকে এই জন্য ভিক্টিমাইজ করবেন না, আপনিও ওটা বলেছেন বলে তার প্রতি শ্রদ্ধা হারাবেন না। এই যে একটা বোধ, মানে নলেজ জিনিসটা কী বা শিক্ষা জিনিসটা কী, আপনি সত্যকে বুঝতে পারবেন, মিথ্যা নিয়ে তো শিক্ষা হচ্ছে না। তো ওই জায়গাটা তৈরি করবার জন্যে একটা সমন্বিত প্রচেষ্টা লাগবে, এটা আমি মানি। সেদিক থেকে আমি মনে করি এই অন্তর্বর্তী সরকার খুবই এটার জন্য সহায়ক, আমি মনে করি খুবই সহায়ক। কারণ আমি নিজে আমাদের সাথে যখন ডায়ালগ, তখন ডক্টর ইউনূসকে প্রকারান্তরে জিজ্ঞেস করেছিলাম যে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ধান্দা আছে নাকি স্যার আপনার, ওই কী বলো, মানে ওই কথা আমি কি শেখ হাসিনাকে জিজ্ঞেস করতে পারতাম? মনে হয় না। এই কথাকে আমি বেগম জিয়াকেও এখন জিজ্ঞেস করতে পারবো, ওটা তো ফর্মালিটির কারণে পারবো না। আমি এই ল্যাঙ্গুয়েজ বলছি না, কিন্তু সফটলি আপনি তাকে পুষ্ট করতে পারবেন। যেরকম উনি যে একদম শুরুতে বলছিলেন না, ওই আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং বা সিনেটের হিয়ারিং যেগুলো হয়, কল্পনাই তো করতে পারছি আমি এই জায়গাতে। তো ওইটাই বিল্ড করার একটা চেষ্টা করি, এবং সেটা আগে দেখতাম একটা টেলিভিশনে দেখেছি, জনতার পার্লামেন্ট কী নাম দিয়ে একটা চালু করা হচ্ছিল। কিছু আমাদের করতে হবে, কারণ মিডিয়া যদি পজিটিভলি না দাঁড়ায় তাহলে এই দেশ বদলাবে না। আর একটা কথা শেষ বলি, পার্টি বা ব্যক্তি বা গোষ্ঠী যত বড় হোক, সমষ্টির কাছে তাকে সারেন্ডার করার তো বিকল্প নেই। ধন্যবাদ। যে মিডিয়ার ওই অবস্থানটা নেওয়ার জন্য আমি অন্যান্য শর্তের কথা বললাম, সরকার, মালিক, কর্তৃপক্ষ ইত্যাদি, কিন্তু গণমাধ্যমের মধ্যে তো ঐক্য নাই। গণমাধ্যম এতভাবে বিভাজিত এবং এত রকমের ধান্দার মধ্যে আবদ্ধ, তাদের মধ্যে ঐক্য নাই। তাহলে যদি গণমাধ্যমের ঐক্য থাকতো, আমরা এরশাদ বিরোধী
আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা আমরা দেখেছি। মতি ভাইরা তখন সেলিব্রিটি সাংবাদিক, আমরা তখন মাত্র হাঁটি হাঁটি পাপা করি। ওই সময় একটা ঐক্য ছিল গোটা সাংবাদিকদের মধ্যে, ইউনিয়ন বলেন, প্রেস ক্লাব বলেন বা বিভিন্ন সংগঠন বলেন, সেটা এখন নাই, সব জায়গায় বিভক্ত বিভক্ত বিভক্ত। এই যে বহুদা বিভক্ত এবং প্রত্যেকটা বিভক্তির পেছনে কিন্তু স্বার্থগত কারণ আছে, কোনো আদর্শিক কারণ নাই, সেই জায়গাটিতে ঐক্য আনা দরকার। আর এই বিভাজনটা তো রাজনীতিবিদরা করেন, রাজনৈতিক দলগুলো করেন, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, সুযোগ পেলে জাতীয় পার্টি জামাত তারাও করবে। এখনকার যে কথা বলছিলেন যে প্রধান উপদেষ্টা বহুবার বলছেন, আমি খুব মুগ্ধ ওনার কথা শুনে, যত খুশি লেখেন, যত খুশি সমালোচনা করেন, ভুল ধরিয়ে দেন, আপনারা ভুল না ধরা দিলে আমরা কীভাবে শুদ্ধ হব। খুবই চমৎকার কথা। আনুষ্ঠানিকভাবে কোনো হুকুম কারোর কাছে আসে নাই, আবার এরকমও শুনছি গোপনে আসে, প্রধান উপদেষ্টার কাছ থেকে না, অন্য জায়গা থেকে। আবার আপনি যখন বিবেচনা প্রসূত সত্য যৌক্তিক তথ্যভিত্তিক কোনো কিছু লিখবেন বা বলবেন, তখন আপনি একরকমের চাপ অনুভব করবেন। কোত্থেকে জানেন? আপনি দেখবেন কোনো কোনো উপদেষ্টা ঘুরে ফিরে আকারে ইঙ্গিতে যা বলে তার অর্থ হচ্ছে এই আমাদের সীমানার বাইরে যাবে না। আবার যারা মাঠে আছে, সরকারে নাই, মানে আমি আন্দোলনকারীদের কথা বলছি, তাদের যে হুমকি দামকি মাঠে শুনি ভয় লাগে। কারণ যেভাবে আপনার ওই সরকার ফেলে দেয়, রাষ্ট্রপতি ফেলে দেয়, বিচারপতি ফেলে দেয়, সেই জন্য একটা ভয় থাকেই। তৃতীয়ত সামাজিক মাধ্যম একটা বাস্তবতা। আপনি একটা উচিত কথা বললেন, কিন্তু কিছু মানুষের পছন্দ হলো না, ভাল লাগলো না, কারণ তারা চায় যে এখন যারা ক্ষমতাসীন এবং তাদের যারা অনুসারী তাদেরকে পূজা করতে হবে, এটা ফরজ হয়ে গেছে। আপনি এর বাইরে যাবেন, দেখবেন সামাজিক মাধ্যমে আপনাকে গালিগালাজ করে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, যাতা খুশি অপবাদ আপনাকে দিচ্ছে, ওই চাপটাও কিন্তু আছে। এটা সমাজের বিভিন্ন স্তরে, হাটে মাঠে বাজারে দোকানপাটে সেখানেও আছে। ফলে আমরা মানসিকতাই তো বদলাতে পারছি না, সেই জায়গায় আমরা এই প্রতিকূলতা জয় করবো কীভাবে? শেষ কথা বলি যে গণমাধ্যমের সংস্কার, মালিকানার লাইসেন্স থেকে শুরু করে তার ঐক্য, তার পাশাপাশি আমি যে ঝুঁকিপূর্ণ কাজটা করি বা সারা বিশ্বে যেটা আছে, তার জন্য আমার মানে রুটি রুজির নিশ্চয়তাটা থাকতে হবে। আমি যদি সাহসী ভূমিকা নেই, আমার এক জায়গা থেকে চাকরি যাবে, আরেক জায়গায় চাকরির সুযোগ থাকলেও আমাকে ডাকবে না। এখনকার যে বাস্তবতা, শেষ করি বলে, যে এই পরিবর্তনের পর আমরা দেখছি টেলিভিশনে, পত্রিকায় কম, টেলিভিশনে বেশি, বিভিন্ন জায়গা বেদখল হয়ে যাচ্ছে, এক পক্ষকে সরিয়ে আরেক পক্ষ ঢুকে যাচ্ছে। তার মানে আগে ছিল উত্তরমুখী, এখন দক্ষিণমুখী হয়েছে। উন্নতিটা কোথায় হলো সে জায়গায় আমরা দেখছি না। এবং অনেকে ওই ভয়ে, টেলিভিশন যারা কাজ করে, আমি তাদের সাথে অনেক বেশি সম্পৃক্ত এবং জানি, অনেক টেলিভিশনের অনেক লোক কিন্তু এখন প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। অনেক ধন্যবাদ। আমি শেষ করবো প্রায়। তো নাজমুল আশরাফের কথা যদি আমি যদি সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমি একটা স্পিরিট তার বক্তব্যের মধ্যে আছে, মিডিয়া ফ্রি, কিন্তু চরিত্র বদলায়নি। আমাদের পুরো জাতির কালচারের মধ্যে ফিউডালিজম তো, আমরা কমান্ড করতে পছন্দ করি, আমাকে মানতে হবে, আমি বড়, আমি তোমার চেয়ে পোস্টে বড়, মানে আমাকে মানো না, তুমি সালাম দাও না, এইসব অ্যাটিচিউডই তো কোনো ডেমোক্রেটিক অ্যাটিচিউড নয়। এগুলো চেঞ্জ করতে হবে। এটা একদিন দুই দিন হবে না, এটা সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আমরা শুনলাম এবং আমরা অনেক এনজয় করেছি। অবশ্যই মিডিয়া সাবজেক্টটা তো আসলে আমাদের জন্য। আধা সেকেন্ড, মানসম্মত সাংবাদিকতা যারা করে না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা এই অনুষ্ঠানের মূল স্পিরিট না, যাই হোক, এটা হইতে পারে। মাহমুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আর নাজমুল আশরাফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।